দর্শক, নদী ও পরিবেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। নদী ও পরিবেশ অনুষ্ঠানটি মূলত নদ নদী এবং পরিবেশ সুরক্ষা ভিত্তিক একটি অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে দুজন অভিজ্ঞ মানুষ যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব রেজাউল করিম, এনডিসি, কোম্পানি সেক্রেটারি, হাতিল কমপ্লেক্স লিমিটেড। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন, তিনি জনাব তোফায়েল আহমেদ, পানি, নদী ও নৌপথ গবেষক। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ নঙ্গর, ধন্যবাদ নাকসাস। আমরা মূলত আজকের আলোচনা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের পরিবেশ, নদ নদী এবং অর্থনীতি প্রসঙ্গে। এই প্রসঙ্গে আমরা শুরুতেই কথা বলতে চাই জনাব রেজাউল করিমের সঙ্গে। আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশের পরিবেশ, নদ নদী এসব ভালো নেই, এর ভেতর থেকেও আমাদেরকে ভালো থাকতে হচ্ছে এবং নানা রকমের কর্মকাণ্ড করতে হচ্ছে। আপনি এমন একটি পেশায় এখন যুক্ত আছেন, পরিবেশ কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি যাই কিছু বলি, পরিবেশ এবং অর্থনীতির সঙ্গে আপনি সরাসরি যুক্ত আছেন। আপনি কি বলবেন আসলে আমাদের পরিবেশটি কেমন আছে? ধন্যবাদ আপনাকে, আর এর সাথে নঙ্গর এবং নেক্সাস টিভিকে ধন্যবাদ। তো আসলে পরিবেশ আমাদের দেশের অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে। তো এই পরিবেশের কথাটি বলতে গেলে বিশাল একটি ব্যাপ্তি। তো আমি মনে করি প্রকৃতিরকে রক্ষা করার জন্য এটা প্রতিটি মানুষেরই দায়িত্ব রয়েছে। প্রতিটি মানুষ যদি সচেতন না হয় তাহলে পরিবেশ রক্ষা করা সম্ভব না। আর সেই সাথে যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, সেখানে ব্যবসা বাণিজ্য, সেখানে যদি পরিবেশকে সামনে রাখা না যায় তাহলে যেমন অর্থনৈতিক দিক দিয়েও দেশ ক্ষতিগ্রস্ত হবে, তেমনইভাবে পরিবেশও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। আমি এখানে বলতে যাচ্ছি যে একটি বিজনেস অর্গানাইজেশন, একটি ফার্নিচার কোম্পানি, সে সচেতন হলে পরিবেশকে কিভাবে সে রক্ষা করতে পারে সেই উদাহরণ আমি হাতিলকে দিয়ে দিব। হাতিল বাংলাদেশের ফার্নিচার জগতের 1 নাম্বার কোম্পানি। তো হাতিলের যে ফার্নিচার উৎপাদন করা হয় এটি শুধুমাত্র দেশেই না, এটা বিদেশে রপ্তানি হয়। তো আমি সেই হাতিলের ফার্নিচার তৈরি করতে গাছ কাটতে হয়, অর্থাৎ ডিফরেস্টেশন, যে বন ধ্বংস হয়। আবার ফার্নিচার তৈরি করতে যে কাঠ কাটতে হয় সেখানেও পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হাতিল সেখানে কি করছে, আমরা দেশের বন যেন ধ্বংস না হয়, আমরা দেশের কাঠ ব্যবহার করব না। তখন থেকে 2009 সালের কথা, তখন থেকে হাতিল বিদেশ থেকে কাঠ আমদানি করে, যাতে করে দেশের বন ধ্বংস না হয়। আর আরেকটি দিক হলো যে এই কাঠটি জার্মানি থেকে আনা হয়, যে বনটা পরিকল্পিত বন এবং ইন্টারন্যাশনাল সার্টিফাইড, যে এফএসসি সার্টিফিকেশন বলে, সে সার্টিফাইড বন এগুলো। তাহলে হাতিল যে কাঠটা দেশের যে বন ধ্বংস হবে সেখানেই একটা অবদান রাখছে, যে দেশের বন যেন ধ্বংস না হয়, বাইরে থেকে কাঠ আমদানি করা। এরপরে কিভাবে আমরা ফার্নিচার তৈরি করছি, আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছি সেটা খুব উন্নত মানের যন্ত্রপাতি, যাতে করে এটা ওয়েস্ট, যেটা বর্জ্য খুব কম হয়, অর্থাৎ কাঠের গুঁড়ো খুব কম হয়। এরপরেও যে কাঠের গুঁড়োটা আসে সেটাকে এই মেশিন থেকে এটাকে কালেক্ট করা হয়, এটাকে বাইরে বের হতে দেওয়া হয় না। সেখান থেকে কালেক্ট করে সেন্ট্রাল একটা প্রসেসের মাধ্যমে ওটাকে একটা ব্রিকেট বলে, অর্থাৎ জ্বালানি হিসেবে জ্বালানি তৈরি করা হয় ব্রিকেট। সেই ব্রিকেটটা আবার আমরা রিইউজ করি, এটা জ্বালানি হিসেবে ব্যবহার করি। অর্থাৎ আমরা যে কাঠ
কাটছি, কাঠের গুঁড়ো বাইরে পরিবেশে বের হতে দেই না, পরিবেশকে পলিউশন থেকে রক্ষা করি, প্লাস যে যারা কাজ করছে আমাদের ওয়ার্কাররা তাদেরও যেন ক্ষতি না হয় সেদিকে দেখা হচ্ছে। নিশ্চয়ই এই ব্যাপারে আরো কথা বলবো। আমাদের কবি গুরুর ভাষায় বলতেই হয়, লও এ নগর ফিরিয়ে দাও অরণ্য। সেই কথা অনুযায়ী আমরা আসলে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, আরো বিস্তারিত শুনবো। দর্শক, আপনারা শুনছিলেন নদী ও পরিবেশ অনুষ্ঠানের নানা বিস্তারিত কথা। আসছি ছোট্ট একটু বিরতি নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম নদী ও পরিবেশ অনুষ্ঠানে। এবার আমরা কথা বলবো একজন অভিজ্ঞ মানুষের সঙ্গে, যিনি দীর্ঘদিন আমরা জানি যে নৌপথ, নৌ পরিবহন, নদী, পানি এসব নিয়ে আপনার গবেষণা এবং কাজ। জনাব তোফায়েল আহমেদ, আপনি একটু আমাদেরকে বলবেন, এতক্ষণ যেমন আমরা পরিবেশ মাথায় রেখে আমরা এটা জানাই ছিল না যে হাতিল কিভাবে কোথা থেকে গাছ ব্যবহার করে, আমাদের বন পরিবেশটি কেমন আছে, এই সার্বিক বিষয়টিকে আসলে সুস্থ রাখার জন্য নদীমাতৃক দেশের নদ নদী, খাল বিল, হাওর, জলাশয়, জলাভূমি, এমনকি বন, এসব কিছুর ভিতর থেকে আপনি কি দেখছেন আমাদের দেশের নৌ পরিবহন ব্যবস্থা, আমাদের নদ নদীর যে দখল দূষণের যে ব্যবস্থা, এসব মিলে কিভাবে আমরা আসলে সংরক্ষণ করব? আপনি কিভাবে দেখছেন আমাদের নদীমাতৃক দেশের নদীগুলোকে? ধন্যবাদ নৌকা, ধন্যবাদ নেক্সাস। আসলে মানব জাতির উদ্ভব বিকাশের পরে সৃষ্টিকর্তা বিধাতা বা গড আল্লাহ মানুষের জীবন যাপনের জন্য, স্বাভাবিক রাখার জন্য সামঞ্জস্যপূর্ণ একটা এনভায়রনমেন্ট আমাদেরকে সূর্য, বায়ু এবং পানি দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন। এই তিনটা প্রাকৃতিক উপাদান বিকল্পহীন, এর কোনো বিকল্প নেই। এবং এই বিকল্পহীন প্রাকৃতিক সম্পদটাই অপুরাণ। পানি আমি যত ইউজ করি, বায়ু, সূর্য, কিন্তু এটার কোনো শেষ নাই। ওয়ান ড্রপ অফ ওয়াটার যদি কোনো লক করে, সে কিন্তু আলটিমেটলি মেইন স্ট্রিমে চলে আসে। আমরা পানি খাই, সেই পানিও কিন্তু আলটিমেটলি মেইন স্ট্রিমে চলে যায়। তো ধন্যবাদ। এখন এই যে প্রকৃতি, এই প্রকৃতির নদীকে কেন্দ্র করে, নদী, সাগর এবং পানিকে কেন্দ্র করে মানব সভ্যতা, মানব বসতি গড়ে উঠছে এবং এর মধ্যে জীবন জীবিকা গড়ে উঠছে। এবং এই জীবন জীবিকা এবং পরিবেশ, সামাজিক, অর্থনৈতিক, সামগ্রিকভাবে মানুষ তার এই তিনটা উপাদানের মাধ্যমে মানুষ তার সভ্যতাকে বিকাশ করেছে। এবং সভ্যতাকে বিকাশ করতে যাইয়ে মানুষ, আমরা ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, এগুলো যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সিভিলাইজেশন, আরবানাইজেশন, এই যে আমাদের সভ্যতাগুলোয় আমাদের গড়ে উঠছে বা উপাদানগুলোয়, এগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের পরিবেশের নানান কমপ্লিট তৈরি করছে। সভ্যতার সাথে সাথে কিন্তু এনভায়রনমেন্টাল কমপ্লিট ডিজাস্টারগুলো তৈরি হচ্ছে শুরু থেকেই আমরা যেটা জানি। তো এখন ব্যাপার হলো, নদী যেহেতু প্রাকৃতিক সম্পদ, যদি এটা বিকল্পহীন, এই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু দক্ষ ব্যবস্থাপনার উপরে একটা দেশের, একটা জাতি, একটা সভ্যতার টেকসই বা সুষম নির্ভর করে। এই জন্য একটা কথা আছে, দি বার্থ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এভরি সিভিলাইজেশন ইজ এন হিস্ট্রি অন হাউ এফেক্টিভলি দে ইউজ অ্যান্ড ম্যানেজ দেয়ার ওয়াটার। শহর গড়ে উঠছে শহর নদীকে কেন্দ্র করে। নদীর স্বাস্থ্যের সাথে কিন্তু শহরের স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য নির্ভর করে। হ্যাঁ, এই জন্য নদীকে গুরুত্ব দিতে হবে, নদী ব্যবস্থাপনা এবং দক্ষতার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশ তো নদীমাতৃক দেশ, আমরা কি সেটা কি মানে আমরা নদীমাতৃক দেশ, এটা অবশ্য ঠিক, আমরা বলি ঠিকই, কিন্তু প্রত্যক্ষ পর অজ্ঞতাসারে বা উন্নসিকতায় আমরা এই নদীগুলাইকে আমরা সুশৃঙ্খল, দক্ষ, হাইড্রোলজিক্যাল একটা পানি বিজ্ঞান এবং হাইড্রোলিক্স হচ্ছে পানি প্রবাহ, এই দুটো বিজ্ঞান কিন্তু বিশেষায়িত বিজ্ঞান। কিন্তু পানি সেক্টরকে সুশৃঙ্খল, দক্ষ ব্যবস্থা, একজন হাইড্রোলজিস্ট এবং একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ারের দায়িত্ব কিন্তু অপরিসীম। ঢাকার চারপাশে যে নদীগুলো আছে, এই যে অপরিকল্পিত নগরায়ন হবার ফলে আমরা দেখছি যে কোনো রকমের বর্জ্য কিন্তু ফেলে দেওয়ার জন্য নদীকেই প্রথম বেছে নেওয়া হয়। ঢাকার যেমন বুড়িগঙ্গা নদী, এখন দেখো নোংর সুমন, এটা সবচেয়ে পৃথিবীর সব জাতি তার নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়েছে। যেমন কোরিয়ান হান নদী, হাঙ্গেরি বুদাপেস্টের পাশে দেওয়া যে নদী, এটার নামটা আমার এই মুহূর্তে ব্যবহৃত আসতেছে না, লন্ডন টেমস রিভার। এই টেমস রিভারে সেদিনও কিন্তু দূষণ ছিল। এই মার্গারেট থ্যাচারের আমলে এটাকে মানে অপ্রতিরোধ, অমনীয়ভাবে এটাকে কিন্তু
আজকে ওখানে অক্সফোর্ড ক্যামব্রিজ ওখানে কিন্তু ওয়াটার কিলি করছে, ওখানে যেতে পারতো না মানুষ। তো আমাদের বুড়িগঙ্গা যেহেতু তীরে আমাদের ঢাকা গড়ে উঠছে, যেহেতু বুড়িগঙ্গার সাথে সারা পৃথিবীর যোগাযোগ আসছে, সারা পৃথিবীর এটা বিনা বিনিয়োগে এটা কিন্তু যোগাযোগ, এই যোগাযোগটা কাজে লাগাইয়েই 1612 খ্রিস্টাব্দে ঢাকা শহর পত্তন হয়। কিন্তু পত্তন বুড়িগঙ্গার তীরে হয়েছে, কিন্তু এর সাথে সাথে এর যে মানে অগ্রগতি বিকাশ, সাথে সাথে আমরা ওয়াটার ম্যানেজমেন্টের উপরে যে গুরুত্ব দেইনি তা নয়। 1919 সনের আপনার স্যার প্যাট্রিক জেডিম যে ঢাকার মহাপরিক্রমা করেছিলেন, তিনি নদী খালগুলোকে গুরুত্ব দিয়ে গেছিলেন। এরপর 1950 মাস্টার প্ল্যানে এই ঢাকার নদীগুলোকে মানে অক্ষত রাখার ব্যবস্থা করার জন্য বেশ জোরালভাবে সুপারিশ করে। কিভাবে এই যে এখন যে পলিউশনটা হচ্ছে, এখন এই পলিউশনটা তো হবে, পলিউশন যেহেতু কিভাবে আমরা রোধ করব, যেহেতু একটা রাজধানী, এটা রাজধানী তো হওয়ার কথা না, এটা ছিল 1947 জনসংখ্যা 2.5 লক্ষ, 1971 ছিল 10 লক্ষ, এখন এটা 2.5 কোটি। ঢাকা শহরে বাংলাদেশের অর্থনীতির জিডিপির ম্যাক্সিমাম কন্ট্রিবিউট ঢাকা করছে। হ্যাঁ, তো এই কটার সাথে সাথে এই যে মানে হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রা মানে বর্জ্যগুলো ব্যবস্থা মানে সুস্থ ব্যবস্থা হয়নি যে তা নয়। পাগলাতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল, সেখানে মাত্র টোটাল মানে পলিউশনে 15 থেকে 20% ইয়ে করতে পারে, হজম করতে পারে বা অক্সিডেশন করতে পারে। কিন্তু আর বাকি যে মানে দীর্ঘদিন এটার অনুপস্থিতির কারণে এইটা আমাদের মানে আমাদের একটা কনফ্লিক্ট, একটা ডিজাস্টার সৃষ্টি হয়ে গেছে, যে এটা নদী দিয়ে পাশে যাওয়া যায় না, দুর্গন্ধ বা এই যে দুর্গন্ধ বা আপনার দৃষ্টিকটুর এই যে দৃষ্টিনন্দন, এটা তো তো বিগত সরকার একটা উদ্যোগ নিয়েছিলেন, নিয়েছিলেন বুড়িগঙ্গাকে ইয়ে করে চারদিকে নদী দূষণকে একটা প্রকল্প নৌবাহিনীর নেতৃত্বে এবং বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বে স্পন্সরশিপে লন্ডন টেমসের সাথে তারা একটা মানে বোঝাপড়া বা অভিজ্ঞতা মানে একটা প্রকল্প তৈরি হয়েছিল, যে এই নদীটাকে কীভাবে আমরা ঢাকাকে আমরা নদীগুলোকে সুষম ব্যবস্থা করা যায় টেমসের অভিজ্ঞতার আলোকে। তো জানি না এটা কতটুকু আছে, এটা বর্তমান গভর্নমেন্ট যেহেতু মানে সংস্কার মানে যার দায়িত্ব নিশ্চয়ই এটাকে চিন্তা ভাবনা করতে হবে, চেষ্টা করছে, আমাদের সকলেরই চেষ্টা করতে হবে। দর্শক, আমরা শুনছিলাম নদী ও পরিবেশ সুরক্ষার নানান পরামর্শ। যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে নদী ও পরিবেশ অনুষ্ঠানে। আমরা আপনার সঙ্গে আর একবার একটু কথা বলতে চাই রিজওয়ানুল করিম ভাই। সেটি হচ্ছে যে এই যে যেমন হাতিল সম্পর্কে শুনছিলাম আমরা, আসলে আমাদের অনেক কিউরিসিটি থাকে বাংলাদেশে, যেমন বন উজাড় করার একটা ব্যাপার থাকে, যত্রতত্র মাঠ দখল করে ফেলা হয়, এবং সম্প্রতি আমরা দেখছি যে পান্থকুঞ্জ বলে একটি পার্ক ছিল, সেই পার্ক সহ শহীদ আনোয়ারা উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যান, সরকার নানানভাবে কিন্তু এই গাছ কেটে ফেলার যে একটা প্রবণতা সরকারের মধ্যে, এবং মানুষকে আমরা বলি সচেতন হতে। যেমন আমাদের এই যে পান্থকুঞ্জ, এখানে কি সুন্দর একটি সবুজ একটা বেষ্টনী ছিল, সেটি কিন্তু এখন গেলে এখানে পাওয়া যাবে না। এবার একটু আপনার কাছে জানতে চাই, আমাদের সার্বিক দেশের গাছপালা, বিশেষ করে নদ নদী গাছপালা, এসব রক্ষা করার জন্য আপনার একটা পরামর্শ দরকার, যে কীভাবে আমরা সবসময় বলি মানুষকে সচেতন হতে, এইটি কি যথেষ্ট আসলে? ধন্যবাদ। তো আমি যে কথা বলছিলাম যে আমাদের সভ্যতার, আমাদের উন্নয়নের এটা একটা অন্যতম জিনিস হলো যে বিদ্যুৎ ছাড়া আমরা চিন্তাও করতে পারি না আমাদের সভ্যতা, আমাদের উন্নয়ন। তো এই বিদ্যুৎ যেখান থেকে আসে আমাদের, স্পেশালি আমাদের দেশে, যে বিদ্যুৎ তৈরি করতে, বিদ্যুৎ উৎপাদন করতে যেটা ফসিল ফুয়েল ব্যবহার করা হয়, তারপরে কয়লা ব্যবহার করা হয়, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কার্বন এমিশন হয়, নির্গত হয়, যেটা পরিবেশকে দূষণ করছে। তো এই বিষয়েও কিন্তু সারা পৃথিবীতে এখন কিভাবে বিকল্পভাবে রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া যায়, যে সেই দিকেই কিন্তু ধাবিত হচ্ছে পৃথিবী। তো আমাদের দেশেও এই দিকে নজর দেওয়া অত্যন্ত দরকার। এটা হচ্ছে, কিন্তু যেভাবে যতটুকু বেগবান হওয়া উচিত এই কাজে, ততটুকু হয়নি এখনও। আমি একটা এক্সাম্পল দেই। আমরা হাতিলে যতগুলো রুফটপ আছে, আমাদের যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, ধরেন 7-8টা ইনফ্রাস্ট্রাকচার আছে, এর ছাদগুলো কিন্তু অব্যবহৃত থাকে। আচ্ছা, আমরা এই ছাদগুলোতে সোলার প্যানেল স্থাপন করেছি। সেই সোলার
প্যানেল স্থাপন করে ওখান থেকে আমরা 2.6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি, যেটা আমাদের যে কনজামশন, সে কনজামশনের 35 থেকে 40% আমাদের ওখান থেকে আমরা পাই। এতে করে হয় কি, এটা আমরা যে ন্যাশনাল গ্রিড, সেখানে ওটার উপর ডিপেন্ডেন্সটা আমরা কমিয়ে এনেছি। তো এইটুক বিদ্যুৎ উৎপাদন করে আমরা দেশকে কি দিচ্ছি, এক বছরে 3000 টন থেকে 3200 টন কার্বন এমিশন রিডিউস করছি আমরা। তো অতএব এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে পারবো, যেগুলো আমরা করতে পারবো, সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। এই যে পরিবেশ, আমাদের যে একটা অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছে পরিবেশ, সেখান থেকে আমরা খুব সহজেই উদ্ধার পেতে পারি। মোট কথা, সংকট থেকে, পরিবেশ সংকট থেকে উদ্ধার হওয়ার জন্য হাতিল একটা উদাহরণ হতে পারে। এটি আমরা খুব ভালোভাবে নিচ্ছি এবং প্রত্যেকেরই দায়িত্ব আসলে পরিবেশ এবং নদ নদী বাংলাদেশকে ভালোবেসে সব রক্ষা করার কথা। আমি তোফায়েল ভাইয়ের কাছে আরেকবার একটু যেতে চাই। সেটা হচ্ছে যে আমাদের রাজপথ, আমরা বলি, আমরা আসলে সড়ক পথে উঠে গেছি। আমাদের নদীমাতৃক দেশের নদী, নালা, খাল, বিল, কি চমৎকার একটি পরিবেশ, চমৎকার একটি দৃশ্য, চমৎকার একটি দেশ প্রকৃতি আমাদেরকে দিয়েছে। সেই পথ ভুলে গিয়ে আমরা সড়ক পথে উঠে গিয়েছি। আসলে রাজপথ কোনটা হওয়া উচিত, আপনি কি মনে করেন? হ্যাঁ, না, একটা নদী তো আসলে প্রকৃতির দান। একটা প্রকৃতি নিজে নদী সৃষ্টি করেছে তার প্রয়োজনে, তার উজানের পানি, বরফ গলা পানি, বৃষ্টির পানি তার নির্গমনের জন্য সে নিজেই নদী তৈরি করে। মানুষ নদী তৈরি, নদী প্রকৃতি নিজে তার প্রয়োজনে সৃষ্টি করেছে, তৈরি করেছে এবং সেটাকে নার্সিং করে। কিন্তু সে তার উজানের প্রবাহটাকে অব্যাহত স্বাভাবিক রাখে সে নিজেই এটা নার্সিং করে। কিন্তু এটা প্রতিমধ্যে নানান প্রতিবন্ধক, উজানের দেশগুলো কিছু অনেক প্রতিবন্ধক আমাদের নদী। এই নদীকে এই জন্য প্রকৃতির রাজপথ বলা হয়। অন্য রাজপথ থাকতে পারে, চিটাং ঢাকা রাজপথ আছে, ট্রাঙ্ক রোড আছে, কিন্তু ঢাকা চট্টগ্রামও একটা ট্রাঙ্ক রোড আছে, যেটা নৌপথে কিন্তু নৌবাণিজ্য আমরা পরিচালনা করে আসছে। তো মানব সভ্যতা যেহেতু একমাত্র প্রযুক্তি, নৌকা প্রযুক্তি, কিন্তু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কিন্তু নিজের স্বয়ং নৌ প্রযুক্তি শিখিয়ে দিয়েছেন। ওইখানে মানব সভ্যতা কিন্তু আত্মরক্ষা করেছে তখন। আর বাংলাদেশের নৌশিল্প ছিল কিন্তু অত্যন্ত জোরালো ইয়ে ছিল। সন্দ্বীপ, চট্টগ্রাম, চাঁদপুরে, আমাদের সূত্রাপুর তো সুতার থেকে সূত্রা আসছে। হ্যাঁ, সিলেটের চাঁদপুরের নৌকায় এই নৌশিল্পে বাংলাদেশ ছিল কিন্তু অ্যাকচুয়ালি সাগরে যাওয়ার আমির সওদাগর, বেহুলা, এই সমস্ত বিশাল সওদাগরের গল্প কিন্তু আসলে সঠিক নঠিয়ে, যার জন্য বাংলাদেশের নদী অর্থনীতি অত্যন্ত বায়াবল। নদীকে কেন্দ্র করিয়ে মানব সভ্যতা দুইখন দিকে আমাদের স্বাভাবিক জীবন, কিন্তু সেটাকে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। এর কারণ হলো যে আসলে আমরা কিছু উন্নয়নশিকের ছিল, এই নদীকে বাদ দিয়ে আমরা সড়কের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। নদীর সাথে সাথে রেল লাইন হতো, কিন্তু একটা রাইভাল, কিন্তু একটা প্রযুক্তি আরেকটা প্রযুক্তিকে দূরে সরাইয়া দেয়। যেমন রিক্সা, ম্যানুয়াল রিক্সা আজকে অটো রিক্সা দূরে সরাইয়া নিয়েছে। একটা প্রযুক্তি রাইভাল, কিন্তু শত্রু, এটা রাইভাল। তো এইভাবে রেল যখন হলো, তখন রেল নৌপথকে তাড়াইয়া দিল কিছু। আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জ পোর্ট, চাঁদপুর পোর্ট, খুলনা পোর্ট, এগুলা মাল্টিমোডাল ট্রান্সপোর্টের একটা নেটওয়ার্ক ছিল। একটা সাপ্লিমেন্ট করতো, কমপ্লিমেন্ট করতো, প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু এই রাজনীতি, অরাজনীতি, আমাদের পরিকল্পনা দূরদর্শিতার অভাবে যেমন আমাদের সস্তা নৌপথ পরিবহন ব্যবস্থা আমরা সাস্টেইনেবল করতে পারি নাই, ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। আমরা রেল ছেড়ে দিয়ে সড়কের উপর নির্ভর, এবং সড়কে এত হিউজ ইনভেস্টমেন্ট আমরা করলাম, আমরা নৌপথের পানি প্রবাহ ব্যবস্থা অনেক জায়গায় রাখিনি। এটা খুবই দুঃখজনক। যে কারণে দুঃখজনক, আমাদের বাংলাদেশে কথা আছে, টু আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড হার রিভার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আবারও সংযুক্ত থাকবেন এবং আপনি জনাব তোফায়েল আহমেদ, আপনিও আমাদের অনুষ্ঠানে এসে কথা বলে আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছেন। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো নদ, নদী, খাল, বিল, হাওর বাওর, পুকুর, জলাশয় অথবা অন্য কোনো প্রকৃতিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নদী এবং পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুন।